সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। দায়িত্ব নিলেন নতুন নির্বাচন কমিশন। এ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মমতাজ হোসেন, আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, এছাড়াও আরও আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব জনাব তাজ রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব মমতাজ হোসেন আপনাকে দিয়ে শুরু করি। আজকে নতুন সিইসি জনাব হাবিবুল আউয়াল এবং তার চারজন কমিশনার আজকে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং উনি বলেছেন যে সংবিধান অনুযায়ী সততার সাথে দায়িত্ব পালনের কথা উনি বলেছেন এবং এই প্রতিশ্রুতি দিয়েছেন জাতির কাছে যে উনি সততার সাথে সংবিধানের দেওয়া অর্পিত দায়িত্ব তিনি পালন করবেন। আপনি কি মনে করেন তিনি কি পারবেন? অনেক প্রত্যাশা তো তাকে নিয়ে। আমি আপনাকে এবং আরো দুজন যে বিজ্ঞ আলোচক আমার সাথে এখানে আসছেন, আমি তাদেরকে এবং এনটিভি সবাই দর্শক এবং যারা দেখছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আজকে আপনারা সবাই জানি আমরা নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এমন যে প্রশ্নটা আপনি করেছেন যে আপনারা জানেন যে পাঁচজন প্রধান নির্বাচন কমিশন সহ আরও চারজন, মোট পাঁচজন যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কিন্তু খুবই অভিজ্ঞ এবং তাদের বিগত দিনে তাদের যে আপনি ক্যারিয়ারের যে বিভিন্ন জায়গায় ওনারা যেখানে ওদের কর্মস্থলে সবাই অত্যন্ত সফলতার সাথে এবং সততার সাথে কাজ করেছেন। আমি তিনজনকে বেশ ভালোভাবেই জানি এবং তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের সমস্ত কিছুই, দেশপ্রেম বলেন, তাদের মধ্যে আমি দেখেছি সবসময়, তাদের দীর্ঘদিন তাদের মধ্যে আমি দেখেছি সেই জিনিসটা। সেই বিবেচনায় যদি আমি চিন্তা করি তাদের যে অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার আউয়াল সাহেব, তার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, চাকরি অভিজ্ঞতা, তারপরে মানে ক্যারিয়ার, সবকিছু মিলেই আমি বলবো যে সবকিছু মিলেই যে লোকটা এতদিন খুব দায়িত্বের সাথে এবং অত সততার সাথে নিষ্ঠার সাথে কাজ পালন করেছেন। হ্যাঁ, আমরা যেটা বলি কোনো রাগ অনুরাগ বশবর্তী না হয়ে বা কারোর প্রতি ইয়ে না হয়ে, সেই জিনিসটা উনি মেনটেন করেছেন তার ক্যারিয়ার জীবনে, আমি যতটুকু শুনেছি এবং জানিছি। অন্য আরও দুই তিনজন যারাই আছেন সবাই তাদের ক্যারিয়ারে কিন্তু তারা সেটা করতে পেরেছেন, রক্ষা করেছেন এবং তাদের সেই সুনামটা রয়েছে। তাদের যারা কলিগ আছেন, যারা তার সমসাময়িকা ছিলেন, যারা পরবর্তীতে আছেন, সবাই তাদেরকে আমি বিশ্বাস করি যে আমরা যে জিনিসটা সবসময় বলি যে ধরেন আমাদের মাঝখানে আমরা আগেও আপনি সেই টক শোতে বলেছিলেন, আমরা আলোচনা করেছিলাম যে আমাদের একটা নির্বাচন আইন নাই, নির্বাচন কমিশন কীভাবে গঠন করা হবে না, আইনটা নাই। সে আইনটার প্রতি দাবি করেছিলেন জনগণ এবং সব রাজনৈতিক দল, বিভিন্ন পেশার শ্রেণীর লোকজন, বুদ্ধিজীবীরা। তো আইনটা হয়েছে এবং আইনের মধ্যে দিয়ে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা এসেছে এবং আমি আশা করি যেহেতু তাদের বিগত দিনের অভিজ্ঞতা এবং তাদের যে সুনাম তাদের রয়েছে, যেটা প্রধান নির্বাচন কমিশন বলেছেন, আমি বিশ্বাস করি তারা সততার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে এবং দেশবাসীর প্রতি তাদের যে কমিটমেন্ট, যে দায়িত্ব জনগণ এবং যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তার সাংবিধানিক দায়িত্বটা ইনশাআল্লাহ তারা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি একটু আসি নীলুফার চৌধুরী মনি, আপনারা তো, আপনি এবং আপনার দল সবসময় অনাগ্রহের কথা বলেছেন যে নির্বাচন কমিশনে কারা গেল, কেমন হলো, এ নিয়ে এক ধরনের অনাগ্রহের কথা আমরা শুনেছি। এখন এ সব কিছুর মধ্যেও বাছাই হয়েছে, কি বলে, মনোনয়ন হয়েছে, শপথ হলো, আজকে তারা দায়িত্ব নিল এবং দায়িত্ব নিয়েই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেছেন যে বিএনপিকে অন্তত সংলাপের জন্য চায়ের দাওয়াত উনি দিবেন, আর আলোচনায় ডাকলে বিএনপি
কি যাবে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে যাই বন্ধুরা আছেন তাদেরকে এবং যারা শুনছেন আমার শুভেচ্ছা। দেখেন, বিএনপি তো ঘোষণাই দিয়েছে যেখানে যে একমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। এটা হলো এক নাম্বার। সেখানে কিন্তু যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব, বৃষ্টি হয়েছে সুতরাং আমি যাইনি, এটা কিন্তু ফেলাসির কথা বা বিএনপির কথার পরের কথাগুলো বলছি। এখন সিইসি তার কাজ করেছে, নতুন সিইসি নিয়ে আমি যে কথাটা বলতে চাই, আমরা এর আগে দেখেছি যে একজন সিইসি চলে গেলেন, যাওয়ার সময় বললেন আমি শতভাগ সফলতা সমস্ত বাংলাদেশবাসী প্রত্যক্ষ করেছে, নিজের ভোটাধিকার হারিয়ে প্রত্যক্ষ করেছে, দিনের ভোটটা রাতে হওয়াতে প্রত্যক্ষ করেছে, মাইকিং করে আবার পরবর্তীতে বলেছে আপনারা যদি ভোট দিতেন দিনের বেলা তাহলে তো আর রাতে আয়োজন করতে হতো না। তো এইসব করার পর এত ফানি কিচ্ছার জন্ম দেওয়ার পরে একজন শিক্ষিত, তথাকথিত শিক্ষিত মানুষ, কারণ শিক্ষা যদি হৃদয়ে থাকে সেই মানুষটা মেরুদণ্ডহীন হতে পারে না। সরকার যেই থাকুক না, হোক না সে আওয়ামী লীগ, সমস্যা কি? কেউ না কেউ তো কারো না কাউকে সাপোর্ট করবেই, কেউই তো নিরপেক্ষ না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন কেউ নিরপেক্ষ না। কিন্তু যখন আপনি বিচারের মানদণ্ডে দাঁড়াবেন তখন কিন্তু আপনার বিচারিকী অবস্থাটা ওইটাই থাকতে হবে। কিন্তু আমরা সেটা দেখছি না অনেক দিন যাবত। আমরা রকিবউদ্দিনকেও দেখিনি, আমরা নুরুল হুদাকেও দেখিনি। আজকে যিনি আসলেন তার আমি একটা উদাহরণ দিতে চাই। আপনার মনে পড়ে উত্তরার যে কাহিনীটা, আমলারা বসতেই পারে, আমার পাশে উনিও একজন আমলা ছিলেন, এটাই স্বাভাবিক। ওনাদের আমি সম্মান রেখেই বলছি, কোথাও বসতেই পারে। আমলা মানেই যে সে ভোট দেয় না তা তো না, সে ভোট দেয়, ভোট দিলে সে একজনকেই দেয়, দুজনকে তো দেয় না। সো সেটা নিয়ে যে তদন্তের ভার পড়েছিল যার উপর, না উনি তো তখন সরকারি কর্মচারী ছিলেন, কাকে তদন্ত দেয় একটা ফ্যাসিস্ট সরকার, কাকে তদন্ত দেয়? শতভাগ নিশ্চিত হওয়ার পরে যে আমি ওই মানুষগুলোর চাকরি খেয়ে ফেলবো, আমি ওই মানুষগুলোকে জেল খাটাবো, আমি ওই অফিসারগুলোকে অত্যাচারে অতিষ্ঠ করব, আমি ওই অফিসারগুলোকে বাড়ি ছাড়া করব, ঘর ছাড়া করব, দেশ ছাড়া করব। সেটার জন্য যিনি তদন্ত করে যে কাজটা সম্পন্ন করেছিল, আমার যদি ভুল না হয় মিনিমাম 25 জনের চাকরি চলে গিয়েছিল সেদিন, সবই কিন্তু জয়েন্ট সেক্রেটারি লেভেলের, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি লেভেলের, সিনিয়র সচিব লেভেলের। তো সেই মানুষগুলো যে টর্চার হয়েছে সেটার তদারকি আজরাইল হিসেবে উপস্থিত হয়েছিলেন উনি কিন্তু সেই দিন দলকেই প্রাধান্য দিয়েছিলেন, নিরপেক্ষতাকে প্রাধান্য দেয় নাই। সেই মানুষটা সিইসি। আওয়ামী লীগ ওইভাবে শতভাগ নিশ্চিত হয়ে আরেকজন বেহুদা, আরেকজন নুরুল হুদা, আরেকজন রকিবউদ্দিনকেই নিয়ে আসার কথা, কারণ 3 বারে আরো ফ্যাসিস্টের জায়গায় আরো সে শানিত হয়েছে, আরো সে আমি শেষ করি এই লাইনটা, সেটা হলো যে এই সময়টা কখন, যখন সময়টা নির্বাচনহীনতার সময়, যখন সময়টা রাতের ভোটের সময়, যখন সময়টা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে চরমভাবে ঘায়েল করে জেলে নির্যাতনে অতিষ্ঠ করার সময়, এবং একদম রোগী বৈঠার মতো কতগুলো প্রার্থীকে মেরেছিল এই যে মৃত্যুর মুখ থেকে। আওয়ামী লীগ করা এক সময় হাবিবুর রহমানের কথা তো মনে আছে, তার কি অবস্থা হয়েছিল। এই সময়টা যখন শত শত লাশ ফলানোর সময়, ইলেকশনকে উপলক্ষ করে, সেই সময় একজন কর্মক্ষমহীন বয়োবৃদ্ধ মানুষকে আবার তাকে সচল করার পরিকল্পনায় এই সরকার লিপ্ত হয়েছে। আমি এই জন্য আমিও একদিন কর্মক্ষমহীন হব, খুব বেশি দেরি নাই। বলা যাবে না, পেনশনভোগী তো অস্বীকার তো আমি করবো না। পেনশনভোগী তো, পেনশন কখন দেয় একটা সরকার? কখন পেনশন দেয়? যখন তাকে মনে করা হয় যে এই কাজগুলোর জন্য, তাহলে নির্দিষ্ট বয়সের পরে যদি পেনশনভোগী হয়, নির্দিষ্ট বয়সের পরে সিইসির মতো এত বড় পদটা কিভাবে হয়, বা ইসির মতো পদটা হয় কিভাবে? এনারা শোনেন, 14 বছর কোনো প্রতিবাদ করে নাই কেউ। 14 বছর একটা ফ্যাসিস্টকে, স্বৈরাচার থেকে ফ্যাসিস্টে রূপান্তর করার জন্য সহযোগিতা করেছে। 14 বছর তারা গর্তে ছিল, গর্ত থেকে বের হয়ে তারা এখন তোষামতির আবার রাজনীতিকে ধ্বংসের রাজনীতিতে ধাবিত করার জন্য কিছু আমলাই যথেষ্ট। তাদের মধ্যে যদি উন্নত এই টাইপের না হয় তাহলে সে সিইসি হতে পারে না। জি, আমার মনে হয় আবার আপনার কাছে আসবো জনাব তাজুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার দলের অবস্থানটা এখানে কোথায়? ধন্যবাদ আপনাকে এবং দুই বিজ্ঞ আলোচককে।
সরি, এবং আপনার দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, প্রথমেই নির্বাচন কমিশন গঠন সার্চ কমিটি থেকেই আমি নির্বাচন কমিশনে আছি। একটা হলো আমরা তিনটি বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমরা কিন্তু বলে আসছিলাম একটা নির্বাচনী আইনের প্রয়োজন। করছে না, কেউ করছে না। এই সরকার আইনমন্ত্রীও বলেছিলেন এই সময়ের ভিতরে আমরা আইন করতে পারবো না। ভেরি গুড, আইনটা করা হলো, নির্বাচনী আইন। কিন্তু সেই আইনটা সর্বজনীন করলে সরকার পারত। একটা আইন কিন্তু কখনো কোনো দলের হয় না, এটা তো হয়ে আমি সেটা থেকে আসতেছি। সেই আইনে কিন্তু সংসদে ৭৬টা সংশোধনী দেওয়া হচ্ছে, তার মধ্যে ২২টি নেওয়া হচ্ছে, তার মধ্যে দাড়ি কমা আছে। মেজরগুলা যেটা বলা হয়েছিল যে ১০ জনের নাম প্রকাশ করার দরকার, এখানে যারা আসতেছেন ওনাদের সম্পত্তি দেখা দরকার, বয়স আমরা বলেছিলাম এটাতে ২০ বছর অভিজ্ঞতা কেন হবে, ১০ বছর দিয়ে করা যায়, ৫০ কেন হইতে হবে, ৪০-এ কেন না, প্রধানমন্ত্রী যদি 35 বয়স হইলে হওয়া যায় তাহলে ওইটাতে ৫০ কেন। এই ইম্পর্টেন্ট জিনিসগুলো বিরোধী পক্ষ থেকে, বিশেষ করে জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা কিন্তু বিধিতে নেওয়ার জন্য বলা হয়েছিল, আমাদের সাংসদরা সেটা গ্রহণ করা হয় নাই। সরকার তার করেছে আইন করে, এটা সার্চ কমিটি হয়ে এখন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। নির্বাচন কমিশনটা যদি আমরা, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সারা জীবন তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, সেই নির্বাচনী আইন যেহেতু আপনারা করলেন, ক্রেডিটটা আপনারা নেবেন, জাতি একদিন হয়তো বা এটার জন্য ধন্যবাদও দিতে পারে, এটার উল্টোটা বলতে পারে, তাহলে কেন এটা সর্বজনীন করেন নাই? এই ১০ জনের নামটা প্রকাশ করলে কি হইতো? এখন তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আমাদের নাম আসে নাই, তাতে আমাদের কিছু আসে যায় না। কালকে তো সার্টিফিকেশন করা শুরু করে দিয়েছেন মন্ত্রীরা যে এরা খুব ভালো লোক। আমি বললাম নির্বাচন কমিশন তো আওয়ামী লীগের না, আওয়ামী লীগ কেন একটা সার্টিফিকেট দেওয়া শুরু করে? তারা বলা উচিত ছিল যে আমরা নির্বাচন কমিশন আসছে, অভিনন্দন জানাই, আমরা দেখি ওনারা কি করেন। আপনি যখনই অতি অ্যাডভান্স হয়ে কোনো কথা কারোর পক্ষে বলা শুরু করবেন, দেখাতে সন্দেহ খোঁজা শুরুই করা হবে। এখানে লোকগুলা কাউকে আমি আন্ডার এস্টিমেট করার যোগ্যতা আমি রাখি না, সবাই ভালো লোক, যোগ্য লোক আসছে। বাংলাদেশের 13তম নির্বাচন কমিশন 7 বার, আগে 6 বার, এবার নিয়ে 7 বার ছিলেন বিচারপতিরা, সাবেক রিটায়ার্ড, আর 5 বার আমলারা। এই আমলা এবং বিচারপতি বাংলাদেশের রাজনীতির এই রিটায়ারমেন্টে যাওয়ার পরে যে কন্ট্রোলিংয়ের পাওয়ার, এটার জন্য আমরা 3টি বৃহত্তর রাজনৈতিক দলই যাই। আমাদের দল থেকে বলা হয়েছিল এই সার্চ কমিটিতে 3 দল থেকে 3 জন রাখেন, আওয়ামী লীগ থেকে 1 জন, প্রধান বিরোধী দল থেকে 1 জন, এবং সংসদে তৃতীয় বিরোধী দল থেকে 1 জন। এটা করে আইন করেন, যখনই সংসদ যারাই আসবে এই 3টি দল থেকে সার্চ কমিটি যদি থাকতো, এই সার্চ কমিটি নিয়ে আমি এখানে আসে তো কথা বলতে পারতাম না, বিকজ আমার দল থেকে রিপ্রেজেন্টেশন এখানে আছে, আপার একটা আছে, আওয়ামী লীগের আছে, তাহলে এখানে সার্বজনীনটা হতো, সেটা করা হয় নাই। এখন তো নির্বাচন কমিশন হাউ দে আর বাইটিং, তাদের দাঁত শক্ত কতটুকু আমরা উই ওয়ান্ট টু সি, আমরা দেখতে চাই। এই নির্বাচন কমিশন আজকে প্রমিজিন কথাবার্তা বলছেন, ভালো সুন্দর সুন্দর কথাবার্তা উনি বলছেন, খুব গোছাই কথাও বলেন দেখলাম, ভালো, ভেরি গুড। এটা কাজে প্রমাণ দিবে। কাজে প্রমাণটা হলো আপনার দাঁত দি বাইটিংয়ের পাওয়ার কতটুকু। এই দেশে একটা নির্বাচন কমিশন কিন্তু শুধু একা নির্বাচন করতে পারবে না, ভালো নির্বাচন করার জন্য 5টি স্টেক হোল্ডার এখানে। নাম্বার 1 নির্বাচন কমিশন, এর পরে সাথে যারা আছেন তারা হলেন প্রশাসন, হচ্ছে সরকার, সরকারে কারা আছেন, তৃতীয় হলো রাজনৈতিক দল, চতুর্থ হলো ক্যান্ডিডেট, যিনি ক্যান্ডিডেট আছেন, পঞ্চম হলো ভোটার। এই 5টার সমন্বয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে। প্রশাসন যদি হেল্প না করে, কালকে উনি ইন্টারভিউতে বলেছেন, টেলিভিশন ডিবিসি আজকেও বলেছেন যে আমাকে যদি র্যাব, পুলিশ, বিজিবি এদের সমন্বয়ে আমাকে কিন্তু ইলেকশন করতে হয়, সেখানে যদি তাদের পারফরমেন্স আমি তো কাউকে অর্ডার করতে পারি না, আমি কাউকে কন্ট্রোল করতে পারি না। এই কথাটা উনি কি বললেন? এই কথাটা কিন্তু জাতীয় পার্টি বলেছে সংসদে আইনে ঢুকানোর জন্য, যে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে কাঞ্চন ভাই, ইলেকশনের 15 দিন পর পর্যন্ত র্যাব, পুলিশ, বিজিবি 3টি বাহিনীতে সম্পূর্ণরূপে নির্বাচন কমিশন হাতে দিতে হবে, অটোমেটিকলি চলে যাবে। কোনো এসপিকে উনি বদল করতে পারবে না বলেছে, ওসিকে পারবেন না, এটা উনি পারবেনই না। এটাকে লিখতে হয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি, এখন করে আরপি অনুযায়ী চিঠি লেখার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদল করতে হয়। যদি ওনার কথা না শোনে ওনার কিছুই করার নাই। আমাদের দল থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান জেম কাদের বলেছেন, আপনারা সংবিধানের 126 অনুচ্ছেদে বলেছেন যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা কর্তব্য নির্বাহী বিভাগের। যদি সেই কর্তব্য পালন না করে নির্বাহী বিভাগ, সেখানে লেখা নাই কি ব্যবস্থা আছে, তাইলে ওসি তো জানে, তাকে কিচ্ছু করার নাই নির্বাচন কমিশনে। আমরা বলেছিলাম এইটা আইনে ঢুকান, আমাদের দল থেকে বলা হয়েছে, সরকার সেটা ঢুকায় নাই। সরকার যদি এটা আনে, এখন যদি নির্বাচন কমিশন আপনি নিরপেক্ষভাবে কাজ করেন, জাতীয় পার্টি বলেছে আপনার কাজ দেখবে, আপনি তাহলে বিধিগুলো চেঞ্জ করেন। আরপিও তো চেঞ্জিং জানেন, আইন মন্ত্রণালয় বলেন আমাদেরকে এই 3টা বাহিনী দেন,
আইন মন্ত্রণালয় দেন পুরোপুরি, শিক্ষা মন্ত্রণালয় দেন, কারণ টিচাররা কিন্তু রিয়েতে থাকে, আপনি জানেন তো। একটু বিরতি নেই, জি বিরতি নেই। দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত এই সময়। আমি ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। জনাব মমতাজ, বেশ কিছু কথা এসছে, আপনি সে কথা নিশ্চয়ই জবাব দেবেন, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, প্রায় সকলেই অভিন্ন কথা বলছেন যে শুধুমাত্র একজন বা এই 5 জন নির্বাচন কমিশন দিয়ে, একজন সিইসি, 4 জন মানে কমিশনার দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তার সাথে আরও সাথে যারা অনেক লোকজন যারা আছে, মানে স্টেক হোল্ডার আছে, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন। তো এই ক্ষেত্রে আপনারা কি? অবশ্যই আপনি যেটা বলেছেন যে এই 5 ব্যক্তি যে বাংলাদেশের সবকিছু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করে দেবে, এটা আমরা আশা করি না এবং এটা কেউ বলেও না। জিনিসটা যেটা নীলুফার ইসলাম বলেছেন যেটা, সেটা হলো আমি কিন্তু আমলা না ছিলাম না, আমি অন্য রাজনীতি বিবেচনা যেটা আছে গভর্নমেন্টের কোটা সেই হিসাবে, হ্যাঁ এনিওয়ে আমি সেখানে রাষ্ট্রদূত হয়েছিলাম। এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছি, যে কথাটা এটাও বলেছেন যে উনি যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা এই কথাটা এনেছে, অবসরপ্রাপ্ত লোকজনকে এনেই একটা রিহ্যাবিলিটেশন হচ্ছে কি না? না না, অবশ্যই আপনি যখন আইনে আপনি যখন বলেছেন যেখানে বলা হয়েছে যে এখানে বিচারপতিদের নির্বাচনী সংক্রান্ত ইয়েতে ওদেরকে করা যাবে না, তাদেরকে সম্পৃক্ত করা যাবে না, যারা বিচারপতি এখন আছেন তাদেরকে করা যাবে না। হ্যাঁ, এই কথা নতুন মানে যে নতুন যেটা আইনে যেটা বাড়ি আছে যে 50 বছরের নিচে নয়, সেখানে 50 বছর, আবার যেখানে 50 বছরের নিচে। আপনি যখন আপনি রাজনীতি করি আমরা, এতে কোনো বয়সের কিছু নেই। হ্যাঁ, চাকরিজীবীতে একটা বয়সে রিটায়ার করার পরে তারপরে পেশন, তারপরে সেখানে থেকে আপনাকে তারপরে তো তার কর্মক্ষমতা থাকে। একটা লোক যতক্ষণ পর্যন্ত কর্মক্ষমতা না হারিয়ে ফেলছে, সে লোকটাকে এইভাবে বলাটা ঠিক না আমি মনে করি। এনিওয়ে আমি কথাটা আর এগিয়ে না যে বলি, আমি যে যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতা থাকে এবং তার মেধা বুদ্ধি থাকে, অবশ্যই যখন সেটা হারিয়ে ফেলবে, সে যদি ফিজিক্যালি আনফিট হতে তো হবেই না ন্যাচারালি। সুতরাং ওইটা আমাদের এটা কোনো বলাটা তাদের মানে সবাই যারা রিটায়ার করেছেন তাদের একটু হার্ড হবে ন্যাচারালি। হ্যাঁ, আমি সেদিকে না যেয়ে বলতে চাচ্ছি যে মূল প্রশ্নটা আপনি করেছেন যেখানে যে এই 5 জন ব্যক্তি কি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করে দেবে, কোনোদিনই সম্ভব না। সেখানে আমাদের জানেন, আমাদের নির্বাচন কমিশনের যে আইন আছে, নির্বাচনকালীন সময়ে যে নির্বাচন কমিশনের যে ক্ষমতাগুলো আছে, আমি যতটুকু শুনেছি, এবং ভারতের নির্বাচন কমিশনার এক সময় যিনি ছিলেন, তার সাথে আমার একবার সৌভাগ্য হয়েছিল আলাপ করার, উনি বলেছেন দেখো অলমোস্ট সেম আমাদের দেশে তোমাদের যে নির্বাচন কমিশনের যে আইনগুলো সব ঠিকগুলো অলমোস্ট প্রায় সেম, কাছাকাছি। প্রশ্নটা হলো যে তারা কতটুকু যোগ্যতার সাথে অ্যাসার্টিভ ওয়েতে সেগুলো পালন করতে পারবেন। সেখানে অবশ্যই যখন নির্বাচনে আপনি জানেন তফসিল ঘোষণা করা হয়, তারপর থেকে কিন্তু অটোমেটিকলি নির্বাচন কমিশনের সাথে আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যা আছে সব কিছুই অটোমেটিকলি তাদের অধীনস্থ, বলতে মানে তারা যখন জায়গায় প্রয়োজন মনে করবেন তাদের আসতে বাধ্য। কিন্তু বাধ্যতা কখন যদি একমাত্র সেনাবাহিনী না 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 বাধ্য না, উনি সেই ক্ষমতা নির্বাচন কমিশনের দেওয়া আছে, কিন্তু যেটা তাজ রহমান বলেছেন, আমি আসি তারপর মানে বিষয়টা এরকমই যে উনি প্রয়োজন মনে করলে তাদেরকে আসতে হবে। উনি যদি কোনো ওসিকে যদি উইথড্র করবে থ্রু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একমত না হয় এবং যদি উনি না করেন, সেক্ষেত্রে কিন্তু তার ক্ষমতা আর নাই। এক, দ্বিতীয় কথা হলো যে একজন পুলিশ বা এসপি বা আদার্স প্রশাসনে যদি তার কথা সে যেভাবে পালন করা উচিত সেভাবে পালন না করে, তাহলে আমরা দেখেছি অতীতে নির্বাচন কমিশন এটা তো অবশ্যই একটা নির্বাচন কমিশন তেমন কোনো কিছু করতে পারে না। যে প্রশ্নটা আসলে আইনের প্রশ্নটা আনলেন, যে ওনাকে নিয়মটা হলো যে তফসিল ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশনের কাছে তাদের দায়িত্বটা থাকে, দায়বদ্ধতা থাকে। এখন যদি তারা যেটা বললেন যে এখানে যদি না করে সে প্রশ্নটা কি হবে? এই যেমন তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার থাকবেন 6 মাস নির্বাচন, যদি না করে
এটা ভ্যাগ ছিল, এটা কিন্তু ছিল না, যে কারণে 111 সরকার 2 বছর চালিয়ে গেছেন। আমি বলতে চাচ্ছি যে যদি না করে প্রশ্নটা যদি আসেন তাহলে এখানে আরো অনেক প্রশ্ন আসে যায় যদির ব্যাপারে। রহমান যে কথা বলেছেন, আইন করে দেওয়া আর একটা হলো অপশন রাখা, আইন করে দেওয়ার যেটা হলো অপশনটা, যেটা আছে যদি আইন করতেই হয় এরকম সবাই মিলে যদি ঐক্যমত হয়, যেখানে তো আপনারা শোনেননি, কারণ সংসদে এই আইন নিয়ে যে সমস্ত বিরোধী দলরা, যেটা তাজ রহমান মানে অভিযোগ করেছেন, তারা ৭৬টি সংশোধনীর কথা বলেছেন, ওনারা যে অভিযোগগুলো করছেন যে সংশোধনী এনেছেন, ওই সংশোধনীগুলো গ্রহণ করা হয় নাই, এই তো ওনার কথাটা সেখানে আসছে। এখন সরকার যেখানে আপনি জানেন, সরকার যেমন মনে করেছে যে না এগুলা তার দৃষ্টিতে, সরকারের দৃষ্টিতে, আওয়ামী লীগের দৃষ্টিতে মনে হয়েছে যে এগুলো গ্রহণ করা প্রয়োজনীয়তা নাই, মনে করেছে তাদের দৃষ্টিভঙ্গি থেকে সেটা করেছে, সেটা দৃষ্টিভঙ্গি থেকে। আমি আচ্ছা আসবো আপনার কাছে, জনাব মনি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দেখেন এইখানে দুটো জিনিস আছে যদি আমি বলি। আজকে যেহেতু আমাদের মূল ফোকাসটা ছিল আজকে সকলেরই, সাংবাদিক এবং সমাজ, দেশের সকল মানুষেরই কিন্তু ফোকাসটা ছিল সিইসির প্রতি, তিনি কি বললেন, কি করলেন। তো উনি অনেক কথা বলেছেন। এক ধরনের একটি প্রশ্নের উত্তর উনি বলেছেন যে আস্থার সংকটের কথা যখন বলছিলেন, তখন উনি বলছেন যে আস্থার সংকট হতে পারে, আবার ফিরেও তো আসতে পারে। ধন্যবাদ আপনাকে, আমি মনে হয় বুঝেছি। আমি আপনাকে একটা কথা বলি, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। এটা কিন্তু গুণীজনরা বলতেন, আমরা তখন একটা বাগধারা টাগধারা শিখতাম। যে দেশের প্রধান ব্যক্তি বলেন, রাতের অন্ধকারে ভোট নেওয়ার পরে বলেন যে আমি সবচেয়ে জনগণের ভোটে আমি এই পর্যন্ত আসছি, সেখান থেকে বোঝা যায় যে তার দ্বারা, আমি হলে খুবই ভালো, আমি স্যালুট করব, কিন্তু তার দ্বারা নিয়োগকৃত মানুষগুলো, যদিও আমি এটাও বিশ্বাস করি যে সারা জীবন মাই ম্যান বলতে কোনো শব্দ থাকে না, হ্যাঁ, কিন্তু তার রাখা মানুষটা অনেকগুলো পরীক্ষামূলক জায়গা থেকে পাশ করতে 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 এই পর্যন্ত এসছে, নাম্বার 1। নাম্বার 2, আমার এইটা খুব ভালো লেগেছে যে তাজ সাহেব যে নির্বাচন আইনটা নিয়ে বলেছে এটা কি সার্বজনীন। এই যে আমরা আজকে সিএসি নিয়ে কথা বলছি, দেখেন 2 দিন আগে সব কথাগুলো আমরা ভুলে গেছি। এই হলো আমাদের বাঙালিদের স্ট্র্যাটেজি। আমরা সার্বজনীন বলি না, আমি ওটাই বলছি, প্রশ্ন করেছেন যে এটা কি সার্বজনীন, আমি তার সাথে মিলেই বলতে চাই। দেখেন 4 দিন আগে, এই বিল ওঠার 4 দিন আগে আইনমন্ত্রী বললেন যে তাকে যখন প্রশ্ন করা হলো, বললো এত শর্টকাট সময় আইন হতে পারে না, প্লিজ। আমি বলি ওটা করেছেন, বাট আমি তো আমার সূত্রের সঙ্গে না মিললে অঙ্কে মিলবে না। যখন বললেন যে করব না, 4 দিন পরে কিন্তু ওই বিলটা উঠলেন। তার মানে কি, একজন মন্ত্রী যে কিনা ওই সাবজেক্টের মন্ত্রী, সে কিনা জনগণকে অসত্য সংবাদ পরিবেশন করলেন, অথবা অসত্য থেকে দূরে রাখলেন সমস্ত জনগণকে, নাম্বার 1। নাম্বার 2, অ্যাডহক ভিত্তিতে যে 2 বার যে ধাক্কা খেলো জনগণ ভোট দানে ভোট দান থেকে ক্ষমতা হারালো, সেই জনগণকে আপনার ওই অ্যাডহকটাই আপনার পরবর্তীতে কি হয়ে গেল, আইন হয়ে গেল, রাতারাতি আইন হলো। এটা তো যেটা সার্বজনীন না, আমি আবারও বলছি, যে বিরোধী দল সরকারের সাথে অ্যালায়েন্স করে, বিরোধী দল তাদেরও সদস্য যখন সার্বজনীন না বললো, তাদেরও মনের কষ্ট আছে। আমারটা বলতে পারছি, তারা অসম্পূর্ণ বলতেও পারছে না, তারপরেও তারা বলেছে। সেইখানে আমি বিএনপির এত বড় একটা দলের একটা প্রতিনিধি, আমি তো দেখলাম না যে এই আইনটা ছুড়ে দেওয়া হলো, একমাত্র সুজন ছাড়া কেউ তো খসড়াই দিতে পারে নাই, কারণ সময়ই তো পারে নাই। সুজনের আগে বানানো ছিল, দেওয়া ছিল, এটা দেওয়া ছিল। এখন আপনারা আইন চেয়েছেন, আমরা তো আইন সবসময় চাই, 50 বছরের দেশে। শোনেন, কিন্তু আপনি দ্রুততম সময়ের মধ্যে আইন করে দিল, তারপরও আপনারা খুশি না? এত দ্রুত তো দরকার নেই, আরো তো 2 বছর ছিল। আপনি শোনেন, আপনার আইনটা হওয়ার পরে সিসি আজকের মতোই হতো, আইনটা হওয়ার পরে সিসির উপরই তো বর্তাতো, কাহিনী তো অ্যাডহকটাই হলো। তাহলে সমস্যাটা কি? আপনি বললেন যে এখানে উনি যে বিচার বিভাগকে আলাদার জন্য এইটা বিচারপতিদের দেওয়া সম্ভব হয় নাই। আমি যদি বলি যে কাদের দ্বারা এই সার্চ কমিটি করা হলো, ত্রয়োদশ সংশোধন বাতিলের রায় পর্যবেক্ষণে বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিচার বিভাগকে যুক্ত না করে, স্পিরিট মর্মবাণী ছিল নির্বাহী বিভাগকে যুক্ত না করা,
অথচ এখন যেটা আইন করে ব্যবস্থা করেছে যে রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর বিষয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে বিচার বিভাগকে সব সময়ের জন্য সংযোগ করা হয়েছে। যিনি সার্চ কমিটির প্রধান ছিলেন উনি কিন্তু এর আগেও 2 বার সদস্য ছিলেন। তো উনিও কিন্তু বাকশালী একজন, উনিও কিন্তু একজন এমপি ছিলেন। তো আপনি যে বলছেন এই কথাগুলো, আমরা পুরানো কথাটা ভুলে গেলে তার মানে কি? আমাদের তো মন এমনিই ভুলা মন, তারপরে যে এই যে সদ্য কষ্ট পাওয়া, কে একজন সিইসি হলো সেটা নিয়ে প্রশ্ন না। সিইসির কি আছে? না জনবল না অর্থবল। সরকার কি সরকারেই থাকবে আরেকটা ইলেকশনে। এই জনবল তার সরকারের কাছ থেকে নিতে হবে। আমি তার সুন্দর কথার জন্য ধন্যবাদ দিলাম, যদি এই কথা সে পালন করার যোগ্যতাই রাখে না, কারণ তার তো ক্ষমতাই নাই। তার কি ক্ষমতা থাকবে কয়টা কথা বলা ছাড়া? সেটা নুরুল হুদা ভালো মতো বুঝে চিন্তা করছে, এমনিও ক্ষমতা নেই অমনিও ক্ষমতা নেই, ফয়দা সব নেই। আপনি খেয়াল করেন 40 লক্ষ টাকা বছরে একজনও কিন্তু বাদ দেয় নাই, একজনও বাদ দেয় নাই প্রতি বছরে। মানে চিকিৎসা খরচের আমার কোনো সময় বেশি লাগলে, আমার পয়সা না থাকলে আমি হাত পাতবো, কিন্তু আমার প্রত্যেক বছর 40 লাগবে। এটা কি ধরনের কথা? যে দেশের মানুষ ভাত পায় না, যে দেশের মানুষ, যে দেশের টিসিবি লাইন ভোটার লাইনের চেয়ে 10 গুণ 20 গুণ 50 গুণ বেশি হয়, সেই দেশে একজন ইসি 40 লক্ষ টাকা কিভাবে লাগে? দেখেন তারা কত চতুর। গতবার মাইজভান্ডারির মাধ্যমে এই নাম ঘোষণা করেছে, আর এইবার ঘোষণা করেছে ওই যে পিছনে যারা নামগুলো দিল 322 জনকে, এর মধ্যে ফ্যাক্সিলুডের ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার লোক পর্যন্ত আছে। এও তো অভিযোগ আছে যে আপনারাও নাম দিয়েছেন। আমরা কোনো না, আমি ওইটাই বলছি, ডাক্তার জাফরুল্লাহ কি আমাদের দল করে? তার বাম দিয়ে শুরু হয়েছে, সে কিছু বিবেক নিয়ে কথা বলে, সরকারের বিপক্ষে যখন কথা বলে ওটা বিএনপির পক্ষে যায়। এটার জন্য তো সরকার বলতে পারে না। আমি যদি বলি জাফরুল্লাহকে সরকারি ব্যবহার করছে, আমি যদি বলি, কারণ তার ব্যাকগ্রাউন্ডও আমার জানতে হবে। উনি যখন এরশাদের সময় ছিলেন সুবিধার জন্য এটা করতেই পারে, উনি একজন ডাক্তার, উনি জনগণ নিয়ে চিন্তা করে, উনি তার জনগণ নিয়ে চিন্তা করার জন্য এরশাদ সাহেবের সঙ্গে কখনো লিয়াজু করে যদি একটা জায়গা নেয়, একটা জায়গা নিয়ে সে তো ট্রাস্টি করে দিয়েছে, আমি তাকে দোষ দিচ্ছি না, কিন্তু সরকারের এখনো সরকারের সাথে শোনেন, গতবার যে নির্বাচনের প্রহসনটা হলো উনি তো তাদের সাথেই ছিলেন, এই যে অ্যালায়েন্স করলেন তাদের সাথেই ছিলেন, কি রেজাল্ট? অশ্বডিম্ব। তো সেই জাফরুল্লাহ কি দিল দেখেন, আজ থেকে 15-20 দিন আগে আওয়ামী লীগের কোন একটা টকশো যার সাথে আমি করছিলাম, উনি কিন্তু প্রথমেই বলছে যে জাফরুল্লাহ সাহেব যে দিল এটা তো বিএনপির দেওয়াটাই জাফরুল্লাহ সাহেব দিল। এবং তারা কিন্তু তখন ওই যার সাথে আমি টকশো করছিলাম উনি কিন্তু নির্বাচন কমিশনের কাজ করে আওয়ামী লীগের, উনি তখনই বলছিলেন যে জাফরুল্লাহ সাহেব যে দিয়েছে বিএনপির, এমনও তো হতে পারে তারাও হতে পারে, তারাও আসতে পারে। আপনি দেখেন ষড়যন্ত্রটা কত রকমের হতে পারে। গতবার মাইজভান্ডারি দিয়ে করেছে, মাইজভান্ডারি একসময় বিএনপির সঙ্গে অ্যালায়েন্সে ছিল, তারপরে চলে যাওয়ার পরে শতভাগ আওয়ামী লীগ হয়েছে, এটাই স্বাভাবিক, ফ্যাসিলিটিসের জন্যই তো যাওয়া। তো সেই ফ্যাসিলিটিসের জন্য যাওয়া মাইজভান্ডারির নামের উপর দিয়ে সিইসির নাম আসলো, আরও অনেকের নামের উপর দিয়েই সব ইসলামিক সংগঠনগুলোর উপর দিয়েই আপনার এই ইসি সিইসি মাহবুব সাহেব সবার নাম আসলো। ঠিক এইবার যেটা করলো, আপনি যারা নামগুলো জমা দিল তাদের নাম কিন্তু বলা হয় নাই, খেয়াল করে দেখেন। তাদের নামটা যদি বলা হতো তাহলে আমরা না বুঝতাম যে এটা কোথায়। তো আপনি নাম প্রকাশ করলেন, যারা নাম দিল তাদের নাম গোপন রাখলেন কেন? আমরা কিন্তু মূল আলোচনায় আছি, আমরা কিন্তু এই সিইসিটা কিভাবে আসলো সেটাই কিন্তু আমরা মূল আলোচনার মধ্যেই আছি। এখন আমার কথা হলো যে আপনি যেটা অ্যাডহক ভিত্তিতে করলেন সেটাই আপনি আইন করলেন, পরবর্তীতে এই মানুষগুলোই আমরা তো দেখেছি রকিবউদ্দিনকে, আমরা তো দেখেছি নুরুল হুদাকে, আমরা কি দেখিনি ইভিএম নুরুল হুদা, ইভিএম নুরুল হুদা কি না করেছে। এখন যদি উনি বলে যে র‍্যাব পুলিশ বিজিবি যদি সহযোগিতা না করে, র‍্যাব পুলিশ বিজিবি কি সহযোগিতা করবে সরকারের সাথে থাকলে? এটা কি হয়? এখন এটা কি হয়? আপনারা হাবিবুল আওয়ালকে দেখবেন কিনা? আমরা দেখার কি, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য বলছি। শোনেন, উনি ওনার জায়গায় নিয়োগপ্রাপ্ত হয়েছে, উনি যদি ভালো কাজ করে উনি থাকবে, উনি তো দেশেরই নাগরিক, উনি না থাকার কি আছে? যদি নিরপেক্ষ নির্দলীয় সরকার যদি চায় উনি থাকবেন। আমরা তো এখানে কেউ না, আমরা একটা দল, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের আন্ডারে ইলেকশন করব। সেই সরকার যদি চায় যে হাবিবুর রহমান আওয়াল সাহেব থাকবেন, সেটা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই, এই মুহূর্তে মাথা ব্যথা করার বিএনপির কোনো কারণ নাই। জনাব তাজুর রহমান, আমরা আলোচনা করছিলাম, আপনি আপনার কথা একদম সরাসরি শুনি। আমি বলি আপনাকে ইলেকশন কমিশন, আমি মমতাজ ভাইকেও আবার একটু রিইটারেট করতে চাই যে ইলেকশন কমিশনের হাতে যে ক্ষমতা নাই পুলিশকে কিছু করার, তার জলযন্ত্র প্রমাণ গত 10 জানুয়ারিতে
আমাদের মাননীয় মহাসচিব মুজিবুল চুন্নুর নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গিয়েছিলাম। 16 জানুয়ারি ইলেকশন ছিল টাঙ্গাইলে মির্জাপুরে, ওটা ফ্রি ফেয়ার করার জন্য। সেই বক্তব্য মধ্যখানে গত ইতিহাসের সেরা নির্বাচন কমিশনার উনি নিজে বলেছেন, দেখেন আমরা মাঝে মধ্যে ইলেকশনের সময় কোনো পুলিশ অফিসারকে বদলি করার জন্য চিঠি দিই স্বরাষ্ট্রমন্ত্রী, সেই চিঠিটা অ্যাক্টিভেটেড বা কার্যকর হয় না, অনেক সময় ইলেকশন ওভার হয়ে যায়। যে কথাটা আপনাকে শুরুতে বলেছি যে পুলিশের ক্ষমতা নির্বাচন কমিশন হাতে নাই। এবার আপনাকে আসি নির্বাচন কমিশন ইন্ডিয়ারটা যেটা বলছেন। ইন্ডিয়াতে দেয়ার ওয়াজ এ 2 ইলেকশন কমিশন। তারা বলে ইন্ডিয়ার ফর্মার চিফ ইলেকশন কমিশনার টিএন সেশন, উনি 90তে যখন চিফ ইলেকশন কমিশনার হলেন, তারপর 96 পর্যন্ত ছিলেন, ওনাকে পলিটিশিয়ানরা দে ট্রাই 3 টাইমস ওনাকে ইমপিচমেন্ট করার জন্য, পারে নাই। উনি মডেল অফ কোড অফ কন্ডাক্ট ইলেকশনে করে গিয়েছিলেন। ওনার পরবর্তীতে আরেকজন চিফ ইলেকশন কমিশনার আপনার টিএস কৃষ্ণমূর্তি এসে একটা বই লিখেছিলেন, সেই বইটা ছিল মিরাকল ডেমোক্রেসি অফ ইন্ডিয়ান ইমার্জিং জার্নি। সেখানে বলেছিলেন যে ইন্ডিয়ান ইলেকশন কমিশনকে যদি 2 ভাগ করা হয় তাহলে একটা হবে প্রি টিএন সেশন অ্যান্ড পোস্ট টিএন সেশন। তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী মারা গেছেন জয়ললিতা, উনি বলেছিলেন যে এম্বডিমেন্ট অফ অ্যারোগেন্স, বলছিলেন এত অ্যারোগেন্স ইলেকশন কমিশনার হইতেই পারে না। তার মধ্যে যখন আপনার প্রধানমন্ত্রী পিবি নরসিংহ রাও ছিলেন 94-এ 2 জন কেন্দ্রীয় মিনিস্টারকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দেওয়ার জন্য, একজনের নাম হলো সীতারাম কেশি আর একজন হলো কল্পনাথ রায়, ফুড অ্যান্ড ওয়েলফেয়ার মিনিস্টার, 2 জনকে বাদ দেওয়ার জন্য চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী যখন ওনাকে আন্ডারটেকিং দিয়ে বলেছিলেন নেক্সট টাইম এটা আর হবে না, আমি এটা আন্ডারটেকিং দিলাম। আমাদের ইলেকশন কমিশনে যারা আসছেন ওনারা সেইভাবে যদি ডাট পাই, যদি তাদের শক্ত থাকে, তাহলে আমরা জাতীয় পার্টি যেটা কালকে প্রেসিডিয়াম মিটিংয়ে এত বেশি উপস্থিতি ছিল, সবাই বলেছেন যে নির্বাচন কমিশনকে আমরা দেখব, তাদের কার্যক্রম দেখব, এবং তারা চাইলে এই আরপিইউসগুলো চেঞ্জিংয়ের জন্য কিন্তু আইন মন্ত্রণালয়ে পাঠাইতে পারে। যদি তারা পাঠায় তাহলে এখানে বসে তাদের পক্ষে কথা বলবো যে তারা চাইছে এটা, কিন্তু সরকার সেটা দেয় নাই। তখন মনে হবে যে দে আর ট্রাইং টু ডু দেয়ার লেভেল বেস্ট। তারা যদি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করতে হয় তাহলে নির্বাচন কমিশনকে টিএন সেশনে জায়গায় যেতে হবে। সরকারের রক্তচক্ষু অপেক্ষা করে সরকারকে বদার করবে না। কনস্টিটিউশনাল পোস্ট এখানে জাতি অনেকেই জানে, অনেকে জানে না। প্রধান নির্বাচন কমিশনার যিনি শপথ নিয়েছেন তিনি কিন্তু আপিলের ডিভিশনের বিচারপতির মর্যাদা, অ্যান্ড বাকি বিচারপতিরা, বাকি কমিশনাররা হাইকোর্টের বিচারপতি। দ্যাট ইজ এ ট্রু ডিফারেন্ট অথ। আপনি দেখবেন একা ওনাকে করা হয়, 4 জন একসাথে করা হয়। রাইট, এটা জাতি অনেকে জানে, অনেকে জানে না। সুতরাং ওনার অ্যাপিলেট ডিভিশনের পোস্টকে সাংবিধানিক পোস্টে এটা থেকে যদি উনি একটা সুষ্ঠু নির্বাচন করতে চান, ওনার 4 জন কমিশনার নিয়ে ওনাকে শক্তিশালী একটা কমিশন করার জন্য, ওনাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য আইনের যে প্রয়োগগুলো আমি বলছিলাম, বিশেষ করে পুলিশ, র্যাব এবং বিজেপি, এই 3টা বাহিনীকে নির্বাচন কমিশন হাতে যদি না দেন তাহলে আপনি কোনোদিন এই দেশে কোনো নির্বাচন কমিশন সুষ্ঠু ইলেকশন করতে পারবে না। আজকের জায়গায় আমাদের মমতাজ ভাই দল যদি বিরোধী দলে থাকতো, একই প্রশ্ন কিন্তু আমার জায়গা থেকে বলতো, কারণ এই 3টা বাহিনী কিন্তু দে আর দি কোর অফ দি ইলেকশন। এই ইলেকশনের প্রধান চিফ কমিশনার বলে ফেলেছেন যে র্যাব, পুলিশ এবং বিজেপি যদি সহযোগিতা না করে আমাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তো আমরা তো এই জায়গায় আছি। জি, আমি আসছি যে কথাগুলো তাজ রহমান বলেছেন, অনেকগুলা বাস্তবে আমরা যদি দেখি, আমরা দেখেছি এটা। এখন প্রশ্নটা হলো যেটা যিনি বলেছেন, মনি বলেছেন যে আরো 2 বছর আছে, 2 বছরে এত তাড়াহুড়ার, এত করে ইলেকশন আইন করার বা ইলেকশন কমিশনার এগুলো করার, 2 বছর তো আওয়ামী লীগ সংবিধান থাকবেই, যাতে ওনারা যেভাবেই বলুক না কেন, তাই না? এবার প্রশ্নটা হলো যে কথাটা তাজ রহমান বলেছেন যে একটি মানে শক্তিশালী নির্বাচন কমিশন তো বানানো হয়েছে, এখন তার ক্ষমতাটা যে তার দন্তহীন ভাগ হয়ে বসে থাকলে তো তার হবে না। তাকে সেই ক্ষেত্রে যেটা বলেছেন, আমি মনে করি যে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার তার কোনো মতো বিন্দুবন্ত এনে মানে কোনো সংশয় তাকে নিয়ে করা উচিত হবে না এবং সন্দেহ করা উচিত হবে না যে একটি আগামী নির্বাচন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য জনগণ তার নিজের ভোটটা দিতে পারে, সেই জন্য সেই লক্ষ্যে একটি সুন্দর নির্বাচন কমিশন আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আমি মনে করি। জি, নিশ্চয়ই। আমি ছোট্ট একটু ওনার বক্তব্য একটু উদ্ধৃত করতে চাই। আরেকটি কথা উনি বলেছেন আজকে যে প্রেস ব্রিফিং হয়েছে, সেখানে বলছে রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন। তাহলে কি এক ধরনের সংশয় ওনার মধ্যে আছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে? আমি এখানে তো স্টেক হোল্ডার তো মেন রাজনৈতিক দলগুলাই, তারাই তো নির্বাচন করবে,
দায়িত্ব নির্বাচন, আমি সেই কথাই আসতে চাচ্ছিলাম। আমি বলতে চাচ্ছিলাম সেই নির্বাচনটা অবাধ সুষ্ঠু করার জন্য যেটা তাজুর রহমান বলেছেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা এবং যে কমিশনটা করলাম শক্তিশালী, সবাই যোগ্য, সবাই আপনাদের যোগ্যতার পরিচয় আগে দিয়েছে, আমি শর্টে বলতে চাই, কিন্তু তাদেরকে তাদের ক্ষমতা প্রয়োগ করার জন্য যে যে আইনের যেগুলা দরকার প্রয়োজন মনে করে, আমি মনে করি অবশ্যই জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন যে এই আইনগুলা সংশোধন করার দরকার এবং করবেন, এবং বিশেষ করে রাজনৈতিক দল, রাজনৈতিক দলই তো নির্বাচনে অংশগ্রহণ করে এবং তার জনগণ, রাজনৈতিক দল তার প্রার্থী, যেটা তার আগে বলছে আমি তার সাথে একমত, এবং যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলো সবাইকে, এখন বিএনপি কোনো আলোচনায় আসছে না, সুতরাং আলোচনায় আসছে না, ওনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে যখন বলছেন যে উনি আবার তত্ত্বাবধায়ক সরকার যদি চায় ওদের রাখবেন, তাহলে আওয়ামী লীগ যাদের বানাইছেন ওদের রাখবেন কেন? তারা আওয়ামী লীগ কি দোষ করেছে? আমি শেষ করে দিচ্ছি, আমি মনে করি যে নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য যা যা প্রয়োজন, যেটা 2014 সালে শেখ হাসিনা আপনাকে পদক্ষেপ নিয়েছিলেন বেগম জিয়ার সাথে আলোচনা করে একটা নির্বাচনী ব্যবস্থা একটা সুন্দর ভাবে করার জন্য, আমার মনে হয় প্রয়োজন হলে আবার সেই উদ্যোগ নেওয়া হবে, আলোচনার মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান করে আমরা সুন্দর একটা অবাধ নির্বাচন শেখ হাসিনা উপহার দিবেন আগামী, এটা আমি বিশ্বাস করি। জি, আমি একটু মনিয়াপা আপনার কাছে যাই এবং ওই নতুন সিইসির কথা ধরেই বলি। উনি একটি কথা বলেছেন, বিশেষ করে বিএনপির উদ্দেশ্যে বলেছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভোটের মাঠ না ছাড়ার আহ্বান জানিয়েছেন সিইসি। মানে বিএনপিকে এক ধরনের নির্বাচনমুখী করা, থাকা ভোটের মধ্যে, সেই ধরনের একটি কথা বলতে চেয়েছি। শোনেন, সমস্ত নির্বাচন শেষ হয়ে গেছে, সমস্ত আপাতত এই যে স্থানীয় সরকারের, এখন যেটা আছে জাতীয় নির্বাচন। সেই নেক্সট জাতীয় নির্বাচনে উনি যে কথাটা বলেছেন ইমপ্লিমেন্ট করার, ওনাকে টেস্ট করার কোনো অবস্থাই নাই, নাম্বার 1। নাম্বার 2, বিএনপি তো বলেছেই, উনি হয়তো বা এক একজনের ভাষাগত এক এক রকম। নুরুল হুদা সাহেব চলে গেছেন, এখন যাই বলি না কেন সে তো মৃত, তো ওনার যে ভাষা ছিল উনি হয়তো ওই ভাষাটা, ইনি আরও চালাক, উনি সুন্দর করে ভাষা ইউজ করতে পারে। শুধু ভাষায় তো আমার পেট ভরবে না, আমি ক্ষুধার্ত, আমি 3-4 বার আমি খাওয়া পাইনি, আমি ঠিক মতো আমার সন্তানদেরকে দেখভাল করতে পারিনি, আমি এজেন্ট দিতে পারি নাই, আমি এজেন্টের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ 2 দিন আগে থেকে মার্ডার কেসের আসামি থেকে শুরু করে সমস্ত আসামি দিয়ে বাপকে ধরে এনে, মাকে ধরে এনে, এক এলাকার লোককে বাধ্যতামূলক আরেক এলাকায় পাঠিয়ে দিয়ে যেটা করেছে, তার গার্ডিয়ান কে ছিল? নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার কি বলেছে শেষে? আমার কোনো ব্যর্থতা নাই, আমি শতভাগ সফল। এই সফলতা কি বুঝিয়েছে? উনি বুদ্ধিমান লোক, বুদ্ধি অ্যাপ্লাই করেছে, এই জন্যই বুদ্ধি অ্যাপ্লাই করেছে। বুদ্ধিটা অ্যাপ্লাই করার এই মুহূর্তে জায়গাটা নাই। এখন বড় বড় গল্পে বিএনপি যে আবার চিরা ভিজবে, বিএনপি আবার ডিসকোয়ালিফাই হয়ে কত মাইল দূরে চলে যাবে আমি জানি না, কারণ ভুতুরে নির্বাচনে সিইসির মূল্য কতটুকু আমি ওনাকে আপনার মাধ্যমে জিজ্ঞেস করলাম। যে দেশে নির্বাচন ভুতুরে হয়, যে দেশে নির্বাচনে ভোটার থাকে না, কিছু পেশাদার সন্ত্রাসী দিয়ে লাইন দিয়ে এই সেন্টারে যে লাইন 1 ঘন্টা পরে আরেক সেন্টারে সেম লাইন, আপনি ভিডিও ফুটেজগুলো যদি খুলে দেখেন আপনার কাছে আপনার সেটা আছে অনেক আছে, কিন্তু যেই জিনিসটা উনি বলেছেন যে এর দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোর তো ভূমিকা আছে। উনি তো শোনেন, যে সাপের চোখ নাই কান নাই ছুটে না হাঁটে না, তার তো আসলে বড় বড় মানে ওই যে ডুবাই যে সাপটা থাকে তার কিন্তু গলা অনেক উঁচু, সে যে শব্দ করে, কিন্তু যে সাপ কিন্তু কালনাগিনী তার কিন্তু শব্দ থাকে না। আমি ওনাকে এটাই বলতে চাচ্ছি, আগে উনি ওনার ক্ষমতাটা হাসিল করুন, তারপরে উনি প্রমাণ দেখ 2-1টা, যে এর মধ্যে আমি সবাই বেঁচে থাকুক দোয়া করি। তারপরেও যখন আমরা দেখব, যদি দেখি উপনির্বাচন বা কিছু কেউ চলে গিয়েছে পৃথিবী ছেড়ে বা কোনো কারণে সে অকেজো হয়েছে ভোটের জন্য, যেমন পাপলুরা ছিল, ওরকম যদি কেউ হয় সামনে আমরা দেখব, তার ক্যারিসীমা দেখব, হ্যাঁ, তারপরে বলবো যে সকালের সূর্য দেখেই বোঝা যাবে যে দিনটা কেমন যাবে। একটু সুযোগ দিয়ে আসি, আমি একটা কথা আবার সাথে একটু দ্বিমত করি। এদেশে কখনো নির্বাচন কমিশনকে, যখন দল ক্ষমতায় ছিল, এই 3টি দলই ছিল, তার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে লংগেস্ট, বিএনপি, আমরা নির্বাচন কমিশনকে ইন্ডিপেন্ডেন্টলি প্লে করতে দেই নাই। আমরা অলওয়েজ ইন্টারফেয়ারেন্সের মধ্যে রেখেছিলাম। এই নির্বাচন কমিশন আইন আমরা বারবার জাতীয় পার্টি কেন বলছি, কেয়ারটেকার তো 4বার ট্রাই করলেন বিএনপি আওয়ামী লীগ, এটা ফেইল, ওনারাও বাতিল করেছিলেন। এখন আওয়ামী লীগ সেটা এমন সিস্টেমের মধ্যে নিয়ে বাতিল করেছে, ডিজিটালের মাধ্যমে, আদালতের মাধ্যমে। এখন এটা আনতে হলেও আবার রিভিউ করে কিন্তু আদালতের মাধ্যমে আনতে হবে। সংসদে গেলেও কিন্তু ওনারা এটা আনতে হলে
এখানে পাশ করে সংসদে আবার আদালতে পাঠাতে হবে, বিকজ আপিলের ডিভিশন থেকে সেটা খারিজ করে দেওয়া হয়। সেটা সদিচ্ছা করলে এটা বললাম ওনারা আইন কার্যকর করে ওনাকে পাঠাই নিয়ে আসতে হবে। কিন্তু আমরা বলছি এই দেশের নির্বাচন কমিশনকে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি বারবার মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গায় নিয়ে এমন একটা জায়গায় নিয়ে ফেলছি, এটা একটা মকারি পজিশন হয়ে গেছে। এখানে ভালো কে আসলো না আসলো, আজকে যে অবস্থান নিলেও পাচ্ছেন সেই অবস্থানে আওয়ামী লীগও থাকতো যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো। কারণ আমরা সব সময় নির্বাচন কমিশনকে ফিঙ্গারিং করি, আমাদের আঙ্গুলটা তাদের উপরে চলে যায়। কিন্তু আমাদের এই যে আইনের ফাঁক ফুকর যেগুলো, এটা যদি না দেই, যেটা বিএনপি দিয়ে যায় নাই, আমরা দিতে পারি নাই, আওয়ামী লীগ অল্প দিচ্ছে, অল্প ধরে রাখতেছে, পুরোটা দিচ্ছে না, পুরোটা যদি দেওয়া হতো, এখানে আমি আরেকটা জিনিস রেফারেন্স দিয়ে বলি, এম এ সাইদ ছিলেন চিফ ইলেকশন কমিশনার, ঢাকা 10 আসনের জন্য কিন্তু উনি আর্মি দিতে চাইছিলেন, চিঠি দিয়েছিলেন গভর্নমেন্টকে, বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি রিফিউজ করছে, তখন ক্যান্ডিডেট ছিলেন মেজর মান্নান, রিটায়ার্ড, ই ওয়েন্ট টু দি হাইকোর্ট, হাইকোর্ট থেকে অর্ডার দিল, তখন আর্মি ডিপ্লয়মেন্ট করা হলো। তো পলিটিক্যাল গভর্নমেন্ট আমরা থাকি, ওনারা থাকা, আমাদের হবে কি সব দলের ক্ষমতায় যখন আমরা থাকি, আমাদের একটা ক্যারেক্টার হইলো আমরা নির্বাচন কমিশনে চাপাই রাখি। এটা আওয়ামী লীগ এখন চাপাই যাবে, চাপানিটা বন্ধ করতে হলে একটা আইন করে ফেলতে হবে যে নির্বাচন কমিশন যখন ইলেকশন শিডিউল হবে, কাঞ্চন ভাই, পুলিশ, র্যাব, বিজিবি, জনপ্রশাসন, আইন মন্ত্রণালয়ের এই 5টি একদম ফুললি চলে যেতে হবে, তাহলে দেখবেন আর এখানে নির্বাচন কেউ ঢোকার সুযোগ পাবে না। এই সুযোগ আছে কিনা এই মুহূর্তে এরকম আইন করে একদম? আমি কিন্তু আমি সংক্ষেপে বলি, আমি একটা কথা বারবারই বলেছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী নির্বাচনটা সুষ্ঠু অবাধ করার জন্য সংবিধান অনুযায়ী, যে বর্তমান সংবিধান অনুযায়ী যা যা প্রয়োজন, যদি সবাই ঐক্যবদ্ধ এসে আমরা আলোচনার মধ্য দিয়ে যদি ওনাকে বলানো যায়, সবাই যে এসে বলে, এবং যেটা যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, অবশ্যই উনি তার জনগণের স্বার্থে যা করার দরকার, দেশের মঙ্গলের জন্য যেটা অবশ্যই উনি করবেন, যেটা ভালো হবে দেশের জন্য, অবশ্যই উনি করেন। উনি বঙ্গবন্ধু কন্যা, উনি দেশের মঙ্গল চান, মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্যই তো উনি এই দেশে আন্দোলন শুরু করেছে, আওয়ামী লীগও তাই শুরু করেছে, তার এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো আজকে স্বাধীনতা। সুতরাং আমি মনে করি যে আগামী নির্বাচন জননেত্রী শেখ হাসিনা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষের সামনে উপহার দেওয়ার জন্য যা যা প্রয়োজন করা যদি করতে হয় আলোচনার মধ্যে, আমি বলবো আসুন আলোচনা করুন, সব রাজনৈতিক আলোচনা করে আসুন, এসে আমরা একটা সুন্দর অবাধ নির্বাচনে আগামী দিনে যাতে জনগণের উপহার দিতে পারি, সেটাই আমাদের মনে। জি, আমি আসলে একটা কথা বলতে চাই যে শিখছো কোথায়, ঠেকছিলাম যেথায়। তো আমি যেটা শিখেছি সেটা আমি আগামীতে দেখেই আমি প্রমাণ সহ আমি নিতে চাই। আমি কারো মুখের কথার উপর বিশ্বাস করতে চাই না। আমি যে যত সুন্দর কথা বলে, যে যত বড় বড় ঠকবাজরা পৃথিবীর, আমি বাংলাদেশের কথা বলছি না, তারা তত সুন্দর করে কথা বলে। তো আমি শুধু সুন্দর কথাই দেখতে চাই না, আমি দেখতে চাই যে কিভাবে ঢালাভাবে সাজানো হয়, কিভাবে একটা চেইন সৃষ্টি করা হয়। এখন তো চেইনই নাই, এখন তো সবই ভাঙাচোরা। চেইনটা সৃষ্টি করতে পারলে আমি বুঝবো যে উনি কতটা জনবান্ধব, দল বান্ধব না জনবান্ধব, এটা একেবারে শেষ করতে হবে। তাজ রহমান, একটু যদি ছোট্ট করে শুনিস, তার শেষ করতে চাই আপনাকে দিয়ে। একটাই কথা, আমরা বারবার আমাদের দল এবং আমাদের বক্তব্যটা হলো নির্বাচন কমিশনকে আমাদের ইলেকশনের মেইন জায়গায় নিতে হবে। দি ইলেকশন ইজ দি গেটওয়ে অফ ডেমোক্রেসি, এটা কিন্তু প্রবেশের দ্বার আপনার গণতন্ত্রের জন্য। এই জায়গাটা যদি ঠিক না হয়, আপনি যত কথা বলেন, যত বাইরে থেকে আন্দোলন করেন, যত ক্ষমতা থেকে ডেভেলপমেন্ট করেন, এটা টেকসই হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ওই জায়গাটা কোর পয়েন্টে আমরা সবাই এক জায়গায় এবং আশা করি এটা আমরা সবাই মিলে উপলব্ধি করব, বিশেষ করে 3টি রাজনৈতিক দল, তাহলে দেশের জনগণ উপকৃত হবে। জি, অনেক ধন্যবাদ জনাব তাজ রহমান, নীলুফার চৌধুরী মনি এবং মমতাজ হোসেন, আপনাদের 3জনকেই। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।